সো ফাইনালি ডাব্লিউবিপি এক্সাম অ্যান্ড কেপি এক্সাম, যেটার জন্য এতদিনের একটা অপেক্ষা ছিল যে এই পরীক্ষাগুলো কীরকম টাইমে কন্ডাক্ট হতে পারে, তার কিন্তু একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। অর্থাৎ কেপি অ্যান্ড ডাব্লিউবিপি যে কনস্টেবলের এক্সাম, তার ডেট যে কীরকম টাইমে হতে পারে, এটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু আজকে পৌঁছে গিয়েছে। সেপ্টেম্বর মাসে, যেটা তোমাদেরকে এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি, যে কলকাতা পুলিশের রিটিন যেটা ফার্স্টে কন্ডাক্ট হচ্ছে, আর যেটা সেপ্টেম্বর মাসে পুজোর আগে বা পুজোর পরে এরকম একটা টাইমে হবে, এটা তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম। ইনফ্যাক্ট এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা ঠিক পুজোর আগেই হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। পুজোর ঠিক পরে রেজাল্ট আসবে, আর ডিসেম্বর মাসের মধ্যে ওরা চাইবে মেন এক্সামটাকে কন্ডাক্ট করাতে। তবে প্রসেসিংটা পুরো কমপ্লিট হবে ভোটের আগে। যেহেতু ভোটের আগে জয়েনিং হবে, এটাকে যদি সত্যতা একদম কনফার্ম ধরে নিই, তাহলে কিন্তু এই প্রসেসটাতে এগোতে হবে। ডাব্লিউবিপির কথা যদি বলি, ডাব্লিউবিপিটা কিন্তু অ্যাপ্রক্স বলতে পারো জানুয়ারি মাসের ইন্ডে বা মিডে যদি স্টার্ট হয়, তাহলে কিন্তু যদি ফার্স্ট এটাকে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ভোটের আগে জয়েনিং। বোঝা গেছে? তো হাতে যে টাইমটা রয়েছে এখন অ্যাপ্রক্স 70 বা 80 দিনের মতন। এই 70-80টা দিন কীরকমভাবে একটা প্রিপারেশান স্ট্র্যাটেজি থাকতে হবে, যাতে করে প্রপারলি ভালোভাবে কোয়ালিফাই করতে পারো। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা এর আগে কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষায় হয়তো পেরোতে পারেনি, কারণ হয়তো 1-2 নম্বরের জন্য আটকে গিয়েছে। তার প্রিপারেশান ঠিকঠাক থাকা সত্ত্বেও সে প্রিলিমস কোয়ালিফাই করতে পারেনি। এখানে তো একটাই রিটিন হবে, যেটা মেন এক্সাম। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ডাব্লিউবিপির এক্সপিরিয়েন্স, তারা সবাই পরীক্ষাতে মেন এক্সামটাই দিতে আসবে। যা কিছু এলিমিনেট করার এখান থেকেই করবে। এটা আর কোনো কোয়ালিফাইং নেচার হবে না, তারপর যে রিটিন সেখান থেকে যে নাম্বারটা নিয়ে ডাইরেক্ট ফাইনাল মেরিটে অ্যাড হবে, এমনটাও না। অর্থাৎ এই নাম্বারটার ওপরেই বলতে পারো ফাইনাল মেরিট প্রকাশিত হবে। তোমরা অনেকেই ভাবো যে যদি নাম্বারটা আমি ঠিকঠাক রাখি, সাপোজ ধরো 57 বা 58তে কাট অফ গিয়েছে আউট অফ 85, কোনো একটা স্টুডেন্ট দেখা গেল যে এখানেও 58 পেয়েছে, ও এখানে কাট অফ ক্লিয়ার করে দিয়েছে। এবার ও যখন কাট অফ ক্লিয়ার করলো, তখন ও মাঠে গেল। মাঠ কোয়ালিফাই করে আসার পর তাকে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। ও যখন ইন্টারভিউ যাচ্ছে, সেখানে কিন্তু ও নিজে বুঝতে পারছে না যে কত মার্কস পেতে পারে, যে কারণে ওর টেনশন হওয়াটা স্বাভাবিক যখন রেজাল্ট আসে। তাই তো, এটা কেন হয়? তার কারণ 85 নম্বরের মধ্যে সে যে মার্কসটা পেয়েছে, সেটা সে জাস্ট কাট অফটাই ক্লিয়ার করেছে। কিন্তু ও এই জায়গাতে যদি আর 5 থেকে 7টা নাম্বারও এক্সিস নিয়ে রাখতে পারতো, তাহলে এটা কিন্তু ওর জন্য অনেকটা সুবিধা হতো। যদি বলো কেন? কারণ ইন্টারভিউয়ে যে নাম্বারটা থাকে 15 নাম্বার, এটা প্রপারলি ইন্টারভিউয়ারের হাতে থাকে। এমন না যে 15টা কোনো তোমাকে ম্যাথ দেওয়া হবে, 15টা রিজনিং দেওয়া হবে। এখানে বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথাবার্তা, আই কন্ট্যাক্ট, কিছু কোশ্চেন, সমস্ত কিছুর উপর বেস করে এখানে একটা মার্কস দেওয়া হয়। এখানেই কেউ 5 পাচ্ছে, এখানেই কেউ 10-এর ওপরে পাচ্ছে। কিন্তু যেটা নিজের হাতে, সেটা হচ্ছে রিটিন। অর্থাৎ 85 নম্বরে যেটা মেন রিটিনটা তুমি দিচ্ছ, এখানে তুমি কখনোই এটা মনে রাখো না যে একটা টার্গেট নিয়ে যাব আমি এত নাম্বার পেলেই সেভ। না, তাহলে তুমি সব থেকে বড় ভুল করবে। যদি তুমি টার্গেট করে নাও যে আমি যদি 60 নাম্বার ক্যারি করি, তাহলে আমি কনফার্ম পেরিয়ে যাব, কিন্তু তুমি পরে ফেঁসে যাবে। যদি বলো কেন? 60 নাম্বার পেলে তুমি হয়তো কাট অফ ক্লিয়ার করবে, কিন্তু ফাইনাল মেরিটে পর্যন্ত পৌঁছতে পারবে কি না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি ফাইনাল মেরিটে পৌঁছতে গেলে তোমার টার্গেটটা এখন থেকে কীরকম রাখা উচিত? কারণ এমন না যে তুমি যে প্রিপারেশানটা করছো এটার সাথে অনেক কিছু অ্যাড করতে হবে, তবে তুমি এই জায়গাটায় আসতে পারবে। তোমার যে জার্নিটা কন্টিনিউ রয়েছে, তার ওপর আরও কিছু অ্যাড করতে হবে। এই 70-80 দিন তোমাকে একটু ইউনিক হতে হবে অন্যদের থেকে, তবে গিয়ে তুমি কিন্তু এই জায়গাটায় ইজি পৌঁছে যেতে পারবে। তাহলে সেই স্টেপগুলো কী কী, সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রেলওয়ে চ্যালেঞ্জারে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশানটা অল করে দাও। এখান থেকে তুমি ডাব্লিউবিপি কেপি ছাড়াও আদার কম্পারেটিভ এক্সামের সমস্ত কিছু আপডেট, এছাড়া ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, লাইভ সেশনে জিকে ক্লাস, সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হয়। সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। আর টেলিগ্রামে জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে লুসেন্টের বেঙ্গলি ভার্সনে সিলেক্টিভ 1000 জিকে, যার পেজগুলো সেখানে ডে বাই ডে আপলোড করি। খুব সহজে তোমরা ওখান থেকে ওগুলো কালেক্ট করতে পারবে। এছাড়া খুব শীঘ্রই আসতে চলেছে উইকলি একটা করে মক টেস্ট,
যেটা কলকাতা পুলিশ ওরিয়েন্টেড আমি ওখানে প্রোভাইড করব, রাইট? তো চলো আজকে ভিডিওর যেটা মূল বিষয় সেখানে সরাসরি মুভ করা যাক। স্টেপ 1, এই মুহূর্তে তুমি এমন একটা জায়গাতে রয়েছো, হতে পারে তুমি হয়তো বেসিক অর্থাৎ লার্নার একটা স্টুডেন্ট, সবে মাত্র শুরু করেছো, তুমি এভারেজ সেকশনের স্টুডেন্ট হতে পারো, অথবা তুমি একদম অ্যাডভান্স সেকশনে পৌঁছে গেছো। এবার যারা অ্যাডভান্স সেকশনে পৌঁছে গেছে তারা টেস্ট দেবে, এই 70-80 দিনে তারা অনেক টেস্ট দিয়ে সেগুলোকেই যাচাই করবে কোথায় তার ভুল ত্রুটি, যাতে পরীক্ষাতে সেই ভুলগুলো না হয়। তাই আমি অ্যাডভান্স সেকশনে যারা পৌঁছে গেছে তাদেরকে স্কিপ করে যারা এভারেজ আর লার্নারে রয়েছে তাদের জন্য ভিডিওটা প্রপারলি কমপ্লিট করব স্টেপ বাই স্টেপ। তুমি জিকে, ম্যাথ আর রিজনিং এই 3টে সাবজেক্টের উপরে হয়তো বেশি জোর দিয়েছো। যেটা ইংলিশে 10 নাম্বার আছে, অনেক স্টুডেন্ট এই জায়গাটাকে স্কিপ করে দিতে চাইছে। যদি বলো কেন? ওরা চাইছে যে 10টা নাম্বার ইংলিশে আছে, এটা ছাড়াই আমি পরীক্ষা দিয়ে দেবো। কিন্তু 10-এর মধ্যে ন্যূনতম কিছু একটা মার্কস, অর্থাৎ 3, 4, 5, 50% পর্যন্ত স্কোর কিন্তু ইজি ক্যারি করা যায়। কিন্তু তার জন্য স্পেসিফিক কোন জায়গাগুলো কাভার আপ করতে হবে। এর আগে আমি ম্যাথের একটা কমপ্লিট স্ট্র্যাটেজি দিয়েছি, 2টো ভিডিও প্রোভাইড করেছি। যে ভিডিওটা ফার্স্টে প্রোভাইড করেছি সেখানে আমি বলে দিয়েছিলাম যে সুবিদ্যার স্যারের যে বইটা, যেখান থেকে পরীক্ষাতে বিগত বছরে কোশ্চেন এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও যে এখান থেকেই কোশ্চেন আসবে এটা একদম কনফার্ম। তাই এই বইটা যারা প্র্যাকটিস করছো, প্রপারলি কোন চ্যাপ্টারগুলো তোমাকে জোর দিতে হবে, এবার সেই চ্যাপ্টারগুলোর ওপর বেস করে কোন টাইপগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি তার পরের ভিডিওতে প্রোভাইড করেছি। যে ভিডিওগুলো আমার ভিডিও সেকশনে পেয়ে যাবে, তো অবশ্যই ভিডিওগুলো একবার কমপ্লিট করে নিও, এটা কিন্তু তোমার জন্য অনেক হেল্পফুল হবে। জিকে জিএসের ব্যাপারটা যদি তোমাদের কাছে ফার্স্টে আমি তুলে ধরি, অনেক স্টুডেন্ট কি করছে, ডেসক্রিপটিভ ওয়াইজ ঠিকঠাক পড়ছে না এবং তারা এমসিকিউতে আসার জন্য ছটফট করছে। কেন? কারণ পরীক্ষাতে ওই যে এমসিকিউ কোশ্চেন্স থাকে, তার জন্য এমসিকিউয়ে ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে। এখানে তার অসুবিধাটা কী হতে পারে? সাপোজ ধরো ওকে বলা হলো যে মহারাজা ধীরাজ উপাধিটা কার, সে হয়তো একটা উত্তর দেখলো, ঠিক করে দিল। ওকে যদি বলা হয় যে ইসরো, যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা নিম্নের কত সালে এস্টাবলিশড হয়েছে, উত্তর করলো 1969। এবারও ওখান থেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা যে কোনো সাল যখন তুমি পড়বে, তার নিয়ারেস্ট যে সমস্ত সাল ওরিয়েন্টেড থাকবে এবং সেগুলো পরীক্ষাতে ওখান থেকে কী কী কোশ্চেন্সগুলো হতে পারে এটাকে লিঙ্ক করতে হবে। অর্থাৎ তুমি যদি 1951 সালে পড়ছো নির্বাচন কমিশনার সুকুমার সেন, 52তে কি কেভিকে সুন্দরাম, তাই তো? এবার 1952 যখনই পড়ছো তোমাকে এটা মনে রাখতে হবে যে এনডিসি, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পরিষদ, ঠিক আছে? যেরকম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরীক্ষায় খুব দেয়, আন্তর্জাতিক বিচারালয়, এটা 15 জন মেম্বারকে নিয়ে ফার্স্টে গঠিত হয়েছিল, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যার হেডকোয়ার্টারটা পরীক্ষাতে প্রায় দেয়, যেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগের পিস প্যালেসে, রাইট? যেমন ইউনেস্কো, আনসার হবে কি, হেডকোয়ার্টারটা প্যারিসও, ইউনেস্কো প্যারিসও, তাহলে ইউনেস্কো বললে প্যারিস। ইউনাইসেফ, তখন উত্তর হবে নিউ ইয়র্ক। তো তোমাকে না প্রপার লিঙ্ক করে করে জিকেটা পড়তে হবে। এবার এই 70-80 দিনের মধ্যে তোমার মেন যেটা টেনশন হয়ে আসবে সেটা হচ্ছে জিকে জিএসের সেক্টরটা। কারণ তোমার যদি ডেসক্রিপটিভ কমপ্লিট আছে তাহলে তোমাকে বলবো তুমি ডাইরেক্ট এবার টেস্টে আসো, লাগাতার 2টো করে টেস্ট দাও, যার মধ্যে একটা কিন্তু তোমার ওএমআর টেস্ট হতেই হবে, নাহলে পরীক্ষাতে টাইম সেভ করতে পারবে না। তার জন্য এখন থেকে ওএমআর টেস্টটা তোমার রেডি করতে হবে। ওকে, কমপক্ষে 100 টেস্ট কমপ্লিট করো এই 70-80 দিনের মধ্যে। তুমি যদি পার ডে একটা করে ওএমআর টেস্ট দাও আর 2টো করে যদি রেগুলার এমনি নর্মাল টেস্ট দাও, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে যদি ডেসক্রিপটিভ কমপ্লিট আছে। এবার তুমি যদি বলো যে আমার তো ডেসক্রিপটিভই কমপ্লিট নেই, তাহলে আমি কি করতে পারি? তাহলে তোমার কাছে যে জিকে বইটা আছে, এই মুহূর্তে আমি তোমাকে কোনো একটা রাইটারের বই বলতে পারি, তুমি সেটা নিয়ে আসতে পারো। কিন্তু তোমার কাছে যে বইটা আছে সেটা পড়লেই তোমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কোন জায়গাগুলোকে টার্গেট করবে, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে জিকে জিএসের জন্য কোন জায়গাগুলোকে টার্গেট করতে হবে, অর্থাৎ পিআরবি কোন জায়গাগুলোকে টার্গেট করে। দেখো, তুমি যদি পিএসসি পরীক্ষা দাও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোতে পিএসসি, দ্যাট মিনস পাবলিক সার্ভিস কমিশন, এরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ঠিক তেমনি এই যে পরীক্ষাগুলো এসআই, কনস্টেবল, এক্সাইজ, এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হচ্ছে পিআরবি, মানে কি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। একটা এরা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, যে কারণে তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখবে জিকে জিএস, ম্যাথ বা রিজনিং, ওভারঅল তোমার পেপারগুলো মোর অ্যাবাউট সেমই মনে হবে, যে এটাই দেখলাম আগের বছরে কোশ্চেন এসেছিল, এটাই আবার কনস্টেবলে দিয়েছে, এক্সাইজে দিয়েছে, আবগারিতে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় দিচ্ছে, ডাব্লিউবিপিএসআইতে দিচ্ছে। কেন হয়? কারণ ওরা একটা পার্টিকুলার প্যাটার্নের মধ্যে রয়েছে, যে প্যাটার্নটাকে ধরার দাম। এবার তুমি একজন যদি লার্নার স্টুডেন্ট হও, তোমার পক্ষে এটা এখন খুবই প্রবলেম,
কারণ এই জায়গাটায় আসতে তোমার একটা এক্সপিরিয়েন্স দরকার, যেটা তোমার এই মুহূর্তে হয়তো নেই। তাহলে তুমি কি করতে পারো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখা মানে এটা না যে সেখানে কোন কোশ্চেন্সগুলো এসেছে সেই কোশ্চেন্সগুলো মুখস্থ করে নিই তাহলেই হবে, না, এমনটা কিন্তু না। একটা পিওয়াইকিউ নিয়ে তুমি যখন বসছো, সেটা প্রপার অ্যানালাইসিস করাটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তুমি সবথেকে বেশি বেনিফিট হবে। ফর এক্সাম্পল, সাপোজ তুমি দেখছো হিস্ট্রি থেকে সবথেকে বেশি কোশ্চেন্স দিচ্ছে, তাহলে তোমার মধ্যে একটা ধারণা আসবে যে আমি যদি হিস্ট্রিটাকে ঠিকঠাক কমপ্লিট করতে পারি, তাহলে আমি নাম্বারটা জিকেতে বেশি পাবো। কিন্তু দেখা গেল যে হয়তো হিস্ট্রি থেকে কোশ্চেন্সটা ঠিকঠাক এলো ঠিকই, কিন্তু তুমি যে কোশ্চেন্সগুলো করে গেছো সেই রকম কোশ্চেন্স কমন পাচ্ছ না। এটা কেন হয়? কারণ তুমি ওখানে যখন দেখছো মৌর্য বংশ থেকে কোশ্চেন্স দিচ্ছে, সাতবাহন থেকে কোশ্চেন্স দিচ্ছে, ঠিক আছে, সিন্ধু সভ্যতা থেকে কোশ্চেন্স বেশি দিচ্ছে, বৈদিক সভ্যতা থেকে কোশ্চেন্স দিচ্ছে, 16 মহাজনপদ থেকে কোশ্চেন্স দিচ্ছে, তাহলে এই জায়গাগুলো টার্গেট করতে হবে এবং ওরা কোন কোন কোশ্চেন্সগুলোকে বারবার রিপিট করছে সেই জায়গাগুলোকে ডিটেলস অ্যানালাইসিস করতে হবে। এটাই হচ্ছে পিওয়াইকিউর তোমার মেন ফান্ডা। বোঝা গেছে? ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে স্পেসিফিক যে কয়েকটা চ্যাপ্টার আছে, আমি ম্যাথের তো আর বলছি না, ভিডিও প্রোভাইড করেছি, অবশ্যই ভিডিওটা দেখে নিও, ভিডিও সেকশনে আছে। রিজনিংয়ের ক্ষেত্রে কী করবে? রিজনিংয়ে তুমি ভার্বাল আর নন ভার্বাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে নর্মাল প্র্যাকটিস করো আর তার ওরিয়েন্টেড টেস্ট দাও। রিজনিং তুমি খুব যে কঠিন পাবে এমনটা না, মেন হচ্ছে টাইমটা যদি সেভ করতে পারো তাহলে পরীক্ষাটা খুব সুন্দরলি তুমি কমপ্লিট করতে পারবে। বোঝা গেছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রবলেমে পড়ে জিকে জিএসটা নিয়ে, তাহলে তুমি এখন ডেসক্রিপটিভ পড়বে নাকি এমন কোন কোশ্চেন্সগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোকে খুঁজে বের করবে? তাহলে তুমি পড়বে কখন? তো তোমার যদি মনে হয় যে এই মুহূর্তে সবথেকে বেস্ট আমি একটা কোনো ব্যাচে যাব, যে ব্যাচটা আমার পরীক্ষার আগে কমপ্লিট হবে এবং সুন্দরভাবে রিভিশন করতে পারবো। দেখো, এই মুহূর্তে তুমি যদি কোনো নতুন ব্যাচে যাও, সেটা পরীক্ষার আগে কমপ্লিট করা পসিবল না। অনেক পিডিএফ থাকবে, সেগুলো খাতায় তুলতে তুলতেই তোমার টাইম চলে যাবে। কখন পড়বে, কখন রিভিশন দেবে? এমন তো না যে শুধু আমি কমপ্লিট করে নিলেই মহান হয়ে যাব। তোমাকে তো নিজেকে রিভিশন দিতে হবে, তার ওরিয়েন্টেড টেস্ট দিতে হবে, তবে তো তুমি বলবে যে কমপ্লিট সেভ হলাম, রাইট? তো আমি যোদ্ধা ব্যাচ যেটা কমপ্লিট করাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল ফর ডাব্লিউপি কেপি, অর্থাৎ যারা ডাব্লিউপি কেপির পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ব্যাচটা স্পেশাল ব্যাচ, বিশেষ করে মেন এক্সামকে টার্গেট করে এটা আমি রেডি করেছি। প্রপার অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এবং সেই প্যাটার্নটার বাইরে ওরা বেরোতে পারবে না। তাই যোদ্ধা ব্যাচে যেগুলো করেছি এখান থেকেই কোশ্চেন্স কমন পাবে। দেখো, জিকেতে কেউ বলতে পারে না যে আমি কোশ্চেন্স কমন দেবো, কিন্তু আমি তোমাদের কনফার্ম বলছি যে এখান থেকে 90% কোশ্চেন্স কমন পাবে। 10% কোশ্চেন এমন কিছু থাকবে যেগুলো তুমি অপশান এলিমিনেট করলে হয়তো উত্তর বের করতে পারবে। কিছু ট্রেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ভিভিআই, বিশেষ করে ডাব্লিউবিপি স্পোর্টস ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ারটা বেশি রাখে, পুরস্কার ওরিয়েন্টেড যেগুলো সম্মান ওরিয়েন্টেড, এই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো বেশি রাখে। নাম্বার অফ কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্সে দুটো থাকবে, একটা থেকে দুটোই থাকবে, এর বেশি থাকবে না। এবার এই দুটো এমন কিছু কোশ্চেন্স থাকবে যেগুলো হয়তো থাকবে আইপিএল ওরিয়েন্টেড, স্পেশাল কিছু যেগুলো একদম মানে বলতে পারো একদম আপগ্রেডেড যেগুলো, সেইগুলো একটু যদি ঠিকঠাক কালচারে রাখো তুমি কিন্তু ইজি কারেন্ট অ্যাফেয়ারটা পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাকে প্রপারলি কারেন্ট অ্যাফেয়ারটা রেডি রাখতে হবে। তো আমি ব্যাচে কিন্তু 2024-এর সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিয়েছি। ওকে, যোদ্ধা ব্যাচে যে ক্লাসটা করিয়েছি এটা কিভাবে ক্লাসটা আছে, যে চ্যাপ্টারগুলো ডেসক্রিপটিভ জানার দরকার, যেমন ইন দ্য সিভিলাইজেশন, যেটাকে আমরা বলবো সিন্ধু সভ্যতা, এখান থেকে কিন্তু কোনো লিঙ্ক আপ করে গেলে হবে না, কারণ পরীক্ষাতে এক্সামিনার এখান থেকে কোশ্চেন্স অনেকগুলোই রাখে। এবার এই জায়গাটাই তোমাকে ফুল মার্কস ক্যারি করতে গেলে তোমাকে ইন দ্য সিভিলাইজেশনের যে সেক্টরটা সেটা প্রপার কমপ্লিট করতে হবে, নো ডাউটস, যেটা আমি ব্যাচে করিয়েছি। ক্লাসগুলো করতে করতেই তোমার মুখস্থ হয়ে যাবে। আমি এখানে কিন্তু কোনো পিডিএফ সিস্টেমটা রাখিনি, এটার জন্য ওরা সবাই কিন্তু বলেও ছিল যে একদম ঠিক সিস্টেম, কারণ পিডিএফে কিন্তু পড়া হয় না, ফোনেই রয়ে যায়, আর সেটা প্রিন্ট করা মানে আবার ঝামেলা। আমি প্রপারলি ক্লাসে লিখিয়েছি, নোট করি। এবার তোমার মনে কোশ্চেন হচ্ছে যে আমি যদি আজকেই ব্যাচে জয়েন করি তাহলে কি আমি কমপ্লিট করতে পারবো? ফার্স্টেই বলে রাখি, এটা হচ্ছে একটা জিকে কুইক রিভিশন। ইয়েস, অনেক স্টুডেন্ট এখানে রয়েছে আর তারা এখান থেকে যে ভালো রকম একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে, এটার নমুনা পরীক্ষা দেওয়ার পর তারাই দেবে, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় যে আমি জিকেটাকে র্যান্ডাম একটা রিভিশন করে নেবো আর আমি এইটাই যদি বারবার রিভিশন করি পরীক্ষাতে জিকে নিয়ে আর টেনশন থাকবে না, তাহলে আর দেরি না করে সরাসরি জয়েন করে নাও যোদ্ধা ব্যাচে। দেখো, স্ক্রিনে একটা নাম্বার এলো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট এখানে লিখে দেবে যোদ্ধা ব্যাচ, তোমাকে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হবে। বোঝা গেছে? কত পে করতে হবে? তোমরা তো ব্যাচ শুনলেই ভাবো যে অনেক হয়তো ফিস, এমনটা না। যারা স্টুডেন্ট তারা অনেক কষ্ট করেই পড়াশোনা করে, তো তাদের কথা মাথায় রেখে মাত্র 200 টাকা একবারই পে করতে হবে।
এই 200 টাকা একবার পে করলে তোমাকে আর কোনো পে করতে হবে না। প্রপারলি যে ক্লাসগুলো আছে, আগেই বলে রাখি ক্লাসগুলো তো আমি আগের থেকে স্টার্ট করেছি। এটা হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসটার মধ্যে তুমি অল ইনক্লুডিং পাচ্ছ, অর্থাৎ এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন। আর্টসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এই যে কনস্টিটিউশনের আর্টিকেল, কনস্টিটিউশনের যে এত কোশ্চেন ঠিকঠাক সেট আপ করে রাখতে পারছো না? জাস্ট ক্লাসে এসো, যেভাবে করিয়েছি যদি না গল্পর মতন শুনে শুনে মুখস্থ হয়, তারপর তুমি বলবে আর্টিকেলগুলো। এবার কোন কোন আর্টিকেলগুলো ইনক্লুডিং করতে হবে তোমাকে, ভিভিআই যেগুলো পরীক্ষাতে দেবেই দেবে। তফসিলের মধ্যে কোন সেক্টরগুলো ওরা টার্গেট করে, ঠিক আছে? গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটা এখান থেকে কোন টাইপগুলো বারবার পরীক্ষাতে আসছে, কোন টাইপগুলো আসতে পারে। এটা ডাইরেক্ট একটাই রিটিন মেন এক্সাম। যারা ডাব্লিউবিপি এবারে দিচ্ছে তাদের কাছে এটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, কারণ পরবর্তীতে যারা এই পরীক্ষাটা দেবে তারা সেই প্রিভিয়াস ইয়ারটা দেখে বুঝতে পারবে যে একটা রিটিনে যখন কন্ডাক্ট হয়েছিল সেখানে নাম্বার অফ কোশ্চেনের ওয়েটেজ কেমন ছিল। কিন্তু এটা তো নিউদের যারা আজকে পরীক্ষাটা দেবে, এই পরীক্ষাটা তাদের কাছে তো এটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, কারণ এরকম একটা মেন রিটিন ডাইরেক্ট কন্ডাক্ট হচ্ছে, তাই না? তাই ভালোভাবে প্রস্তুতিটা তোমাকে রাখতে হবে। তো জিকে যদি তুমি একটা র্যান্ডাম কুইক রিভিশন করতে চাও, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এই যে ইকোনমিক্স, অর্থনীতি, কোন কোশ্চেন্সগুলো পরীক্ষাতে দেয়, যেমন একবার দিয়েছিল না ইউরোটা কোন কথাটা কোন টার্মের সাথে যুক্ত, উত্তর কী হবে? অর্থনীতি। যেরকম অমর্ত্য সেন কিসের জন্য তিনি নোবেল পেয়েছিলেন, আমরা প্রত্যেকে জানি যে তিনি প্রথম ভারতীয় যিনি 1998 সালে নোবেল পেয়েছিলেন। কিসের জন্য? দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া লেখার জন্য। মনে রেখে দেবে ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হচ্ছে? অ্যাডাম স্মিথ। ইনি আবার 1776-এ কী লিখেছিলেন? দ্য ওয়েলথ অফ নেশন। আবার ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেছেন দাদাভাই নৌরোজি 1867 থেকে 68-তে, ঠিক আছে, যাকে আমরা দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে চিনে থাকি। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা দাদাভাই নৌরোজির লেখা। এখানে তিনি বলে গেছেন জনপিছু মাথা হয় 20 টাকা করে পরীক্ষার জন্য ভিভিআই। তাহলে এই জায়গাগুলো তোমাকে টার্গেট করতে হবে। তো এই যে একটা টাইমিং 70-80 দিনের যে একটা টাইমিং, এই টাইমিংটার মধ্যে তোমার এটা কমপ্লিট হবে এবং তুমি নিজে দুবার রিভিশন করতে পারবে। যেটার জন্যই আমি তোমাকে বলবো যে তোমার যদি মনে হয় যে আমার জিকে জিএসটাকে একটা র্যান্ডাম রিভিশন করতে হবে, তাহলে তুমি আর দেরি না করে এখানে জয়েন করে নাও। নিশ্চিন্তে থাকতে পারো, এটা কমপ্লিট করার পর তুমি পিওয়াইকিউ ওঠাও, টেস্ট দাও, নিজেই বুঝতে পারবে যে তোমার লেভেল আপ হয়ে গেছে এবং তুমি পরীক্ষাতে এর একটা ভালো এফার্ট দেবে, 21 দিয়ে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। এমন না যে তোমার কিন্তু হবে পরীক্ষার হলে, এটা হবে না এটা হবে, এরকম তোমার কোনো ডাউটসই থাকবে না, শিওর শর্ট হিট হবে। তার জন্য তোমাকে এখানে জয়েন করতে হবে। তো এই যে হেল্পলাইন নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ করে জাস্ট তুমি যোদ্ধা ব্যাচ বলে লিখবে, তোমাকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে আর জয়েন করে দেওয়া হবে। বোঝা গেছে? একবারই পে করবে 200 টাকা, রাইট? এই ব্যাচটার মধ্যে যেগুলো করিয়েছি, যেগুলো ডেসক্রিপটিভ, সেগুলো ডেসক্রিপটিভ পুরো গল্পর মতন পড়িয়েছি এবং তোমার ক্লাসগুলো শুনতে শুনতে তুমি যখন নোট করে নেবে না, তোমার পুরো রিভিশন হয়ে যাবে, তোমার যদি কিছু জানাও থাকে। আর যদি তোমার কোনো আইডিয়া নাও থাকে, তোমার ইন্টারেস্ট লাগবে ক্লাসগুলো করতে, এতটুকু কনফার্ম বলতে পারি। সায়েন্সের যে ক্লাসগুলো করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোন জায়গাগুলো মেন ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, কোন টাইপগুলো বারবার এসেছে, তার উপর অ্যানালাইসিস করে সেগুলো দিয়েছি। কারণ এখানে অতিরিক্ত ডোজ কিছু দিইনি যেটা স্টুডেন্টরা কম টাইমে নিতে পারবে না। এটা এমন একটা ক্লাস যেটা তোমার পরীক্ষার 7 দিন আগেও তুমি রিভিশন করে নিতে পারবে প্রপারলি জিকে জিএসটা, সেইভাবেই ক্লাসগুলো করানো আছে। আর এখন যদি তুমি আসো, তোমার হয়তো টাইম লাগবে 1 থেকে 1.5 মাস, যার মধ্যে তুমি প্রপার কমপ্লিট করে নেবে। আর 1 মাস তোমার রিভিশন, 2 মাস, বাকি 1 মাস তুমি যখন কনস্ট্যান্ট টেস্ট দেবে না, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে জিকে জিএসটা তোমার কাছে কতটা আসান লাগছে। আর তুমি আমার সাথে লাইভ সেশনে জয়েন করতে পারো, যেখানে আমরা নন স্টপ র্যাপিড ফায়ার জিকে কুইক রিভিশন ক্লাসগুলো কন্টিনিউ করছি। দুপুর 2:30 লাইভে জয়েন করে নিও। তো অবশ্যই নতুন দর্শক হলে তুমি সাবস্ক্রাইব করে বেলটা অন করো আর নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে করে ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যাও। টেলিগ্রামে জয়েন করে নিও, সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট, এছাড়া লুসেন্টের সিলেক্টিভ যে জিকে, যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বেঙ্গলি ভার্সনে 1000টা সিলেক্টিভ কোশ্চেন, তার পেজগুলো ওখানে প্রোভাইড করে তোমরা সেগুলো ওখান থেকে কালেক্ট করে নিও। ওকে, তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ডাব্লিউবিপি কেপির অ্যাসপিরিয়েন্টস তারা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, কারণ হাতে সময় খুবই কম। মন দিয়ে পড়ো আর নিজেদের প্রস্তুতি আরও বুস্ট আপ করো। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।